Assalamu alaikum warahmatullah. The students of class 5, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের টপিক হচ্ছে মেকিং ডব্লিউএস কোশ্চেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই লেসনটি প্র্যাকটিস করব। তোমাদের যে একটি প্র্যাকটিস বই রয়েছে অ্যাডভান্সড লার্নার্স, এই বইয়ের মডেল 34-এর কোশ্চেন নাম্বার 9 প্র্যাকটিস করার মধ্য দিয়ে। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের গঠন আমরা শিখব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটি কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন তৈরি যে করব, সেন্টেন্স লিখে সেন্টেন্সের শেষে অবশ্যই এই কোশ্চেন মার্কটি দিতে হবে, তখনই তা ডব্লিউএস কোশ্চেন হবে। ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা বলতেছি ডব্লিউএস কোশ্চেন, এই ডব্লিউএস কোশ্চেন তৈরি করার আগে অবশ্যই ডব্লিউএস ওয়ার্ডগুলো কি জানতে হবে। ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে কি জিনিস, অর্থাৎ আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য সেন্টেন্সের শুরুতে যে ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করি প্রশ্ন করার জন্যে, সেগুলোর শুরুতে ডব্লিউএস দিয়ে শুরু হয় অথবা এইচ দ্বারা শুরু হয়, এই জন্য এগুলোকে ডব্লিউএস ওয়ার্ড বলা হয়। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা অর্থ সহ শিখে নেই। হোয়াট কি, হু কে, হুইচ কোনটি, হুজ কার, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হুম কাকে, হাউ কেমন বা কিভাবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অর্থসহ বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স প্যাটার্ন দেয়া হয়েছে। কি লিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে স্ট্রাকচার। এবার এক্সাম্পল দেখো, হি প্লেজ ফুটবল, অর্থাৎ হি সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। এখানে প্লের সাথে এস হয়েছে কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে প্লের সঙ্গে এস যুক্ত হয়েছে। হি প্লেজ ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখব ডব্লিউএস কোশ্চেনের রুলস এবং প্র্যাকটিস। ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো, আমরা প্রথম রুলসটি লক্ষ্য করি। ইফ আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস ইজ আ সাবজেক্ট, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের আন্ডারলাইন করা শব্দ বা শব্দ সমষ্টি যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কি হবে? স্ট্রাকচার অর্থাৎ গঠন লক্ষ্য করো, ডব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো এখানে কি লেখা আছে। এখানে কি লিখেছি? উই হ্যাভ টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস বাই সুইটেবল ডব্লিউএস ওয়ার্ড উইদাউট চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি, এখানে এই যে আমি বলি ওয়ার্ড অর ওয়ার্ডস, এটি বোঝানোর জন্য ওয়ার্ডের পরে একটি এসকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, অর্থাৎ ওয়ার্ড অর ওয়ার্ডস। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে কি বলেছি? যদি আন্ডারলাইন করা শব্দ বা শব্দ সমষ্টি সেন্টেন্সের সাবজেক্ট হয় শুধু, তাহলে ওই আন্ডারলাইন করা শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে। এরপরে সেন্টেন্সের বাকি গঠন
অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে কথা। আর সেন্টেন্সটি লেখার পরে কোশ্চেন মার্ক দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা জানব যে সেন্টেন্সের আন্ডারলাইন করা ওয়ার্ড অর ওয়ার্ডস যদি সাবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে আমরা কখন কোন সুইটেবল ডব্লিউএস ওয়ার্ডটি বসাবো। যদি পার্সন হয় সাবজেক্ট তাহলে তার পরিবর্তে বসবে হু। যদি অবজেক্ট হয় তাহলে বসবে হোয়াট। যদি দিস, দিজ, দ্যাট, দোজ বা অন্য কোনো অবজেক্ট সাবজেক্ট মানে অন্য কোনো কোনো বিষয়কে বোঝানো হয়, কোনো বিষয়বস্তুকে বোঝানো হয়, সে অর্থে এখানে অবজেক্ট লিখেছি। এগুলো যদি কোনো সাবজেক্ট আকারে বসে তাহলে সেখানে বসবে হুইস। আর পসেসিভ ওয়ার্ড যদি সাবজেক্ট আকারে আসে তাহলে তার পরিবর্তে বসবে হুজ। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো পসেসিভ ওয়ার্ড বলতে কি বোঝানো হয়েছে। পসেসিভ ওয়ার্ড অর্থে বোঝানো হয়েছে যদি আমরা বলি না যে মাই, আওয়ার, ইউর, এই শব্দগুলো যখন কোনো সাবজেক্টকে নিয়ে একত্রে সাবজেক্ট হয় তখন আমরা সেখানে ডব্লিউএস ওয়ার্ড বসাবো হুজ। এবার আমাদের দ্বিতীয় নিয়মটির দিকে লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস। ইফ আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস ইজ অ্যান অবজেক্ট, যদি আন্ডারলাইন করা শব্দ বা শব্দ সমষ্টি অবজেক্ট হয় তাহলে কি হবে। স্ট্রাকচার গঠনের দিকে লক্ষ্য করো। প্রথমেই ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস যদি সেন্টেন্সের বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ, তারপর দিতে হবে কি কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা স্ট্রাকচারটি বুঝতে পেরেছ এবং লিখে নিয়েছ। এবার আমরা অক্সিলারি ভার্বগুলো একটু শিখে নেই। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস অর্থ কি? সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তাহলে এই অক্সিলারি ভার্বস হচ্ছে তিন প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সংক্ষেপে লেখা হয়েছে MA ভার্ব, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা বি ভার্ব কি কি একটু জেনে নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল অক্সিলারি ভার্ব কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট টু, মাস্ট, নিড। ডিয়ার স্টুডেন্টস, এগুলো ছাড়াও অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা তোমাদের জন্য এখন যতটুকু প্রয়োজন এগুলো দিয়েছি। তোমরা এগুলো বাসায় বারবার পড়বে এবং লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো শিখে নিলাম। এবার লক্ষ্য করো এখানে কি কথা লেখা আছে, অর্থাৎ কি লিখেছি। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স দেন উই উইল ব্রিং ডু, ডিড, ডাজ অ্যাজ সাবস্টিটিউট অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অফ দ্য মেইন ভার্ব। অর্থাৎ যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, আমরা যে অক্সিলারি ভার্বগুলো এখানে দেখেছি একটু আগে, এই অক্সিলারি ভার্বগুলো না থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? ডু, ডিড, ডাজ। এবং এগুলো আনবো কি দেখে? এগুলো আনবো হচ্ছে মেইন ভার্ব দেখে। মেইন ভার্বটি কীরকম হলে আমরা ডু আনবো, কীরকম হলে ডিড আনবো, কীরকম হলে ডাজ আনবো, এখন আমরা সেটা শিখব। ইফ দ্য ভার্ব ইজ ইন বেস ফর্ম দেন উইল ইউজ ডু। ডিয়ার স্টুডেন্টস, যদি মেইন ভার্বটি অর্থাৎ মূল ভার্বটি বেস ফর্মে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমরা সেখানে ডব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় অক্সিলারি ভার্ব আনবো ডু। ইফ দ্য ভার্ব ইজ ইন পাস্ট ফর্ম দেন উই উইল ইউজ ডিড। ডিয়ার স্টুডেন্টস, যদি সেন্টেন্সের মেইন ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আনবো ডিড। When we will see s or es at the end of the verb,
উইল ইউজ ডাজ। অর্থাৎ যদি আমরা সেন্টেন্সে ভার্বের শেষে এস বা ইএস দেখি তাহলে ওই সেন্টেন্সের ডব্লিউএস কোশ্চেন করার সময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আনব ডাজ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো আমরা যে আজ মডেল 34-এর কোশ্চেন নাম্বার 9-এর ডব্লিউএস কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তার নাম্বার এ লক্ষ্য করো, অর্থাৎ প্রথমেই এ আমরা লক্ষ্য করি। এতে এখানে কি লেখা আছে? এর যে নিয়মটি তা হচ্ছে এই নিয়মে, ইফ আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অ্যান অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন ওয়ার্ডটি অবজেক্ট। তাহলে কি হবে এই নম্বর দেখো, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। অর্থাৎ বাবুল এবং তার পরিবার বাস করে, কিসে বাস করে? আইল্যান্ড অফ, একটি দ্বীপে। কোন দ্বীপের? দুবলার চর। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমরা লাইনটি আবারও পড়ছি, তোমরা লক্ষ্য করো, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি। তোমরা একটু লাইনটি পড়ো অর্থ সহকারে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লাইনটি পড়ো, দেখি তোমরা লাইনটি অর্থ বুঝতে পারো কিনা। আমি তো একবার বলেছি, এবার তোমরা আবার ট্রাই করো, চেষ্টা করো। আশা করি তোমরাও সুন্দরভাবে বুঝতে পারবে। লাইনটি অর্থ কি? বাবুল ও তার পরিবার দুবলার চরের একটি দ্বীপে বাস করে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন, বাস করে, দ্য আইল্যান্ড অফ দুবলার চর। অর্থাৎ দুবলার চরের একটি দ্বীপে বাস করে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখানে আন্ডারলাইন করা আছে কিসের নিচে? অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর, অর্থাৎ দুবলার চরের একটি দ্বীপে। তাহলে আমরা প্রশ্ন করব কিভাবে? যে আনসারটি আছে আনসারটির দিকে লক্ষ্য রেখে আমরা প্রশ্ন করব। তাহলে এখানে এটি জায়গার নাম, তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়ার অর্থ কোথায়? বাবুল এবং তার পরিবার কোথায় বাস করে? ডিয়ার স্টুডেন্টস, আমরা আন্ডারলাইন করা ওয়ার্ডের দিকে লক্ষ্য করে আমরা প্রশ্ন করব, এবং আমরা এমনভাবে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটি হবে কোনটি? আন্ডারলাইন করা ওয়ার্ড। যে ওয়ার্ড বা ওয়ার্ডস আন্ডারলাইন করা থাকবে আমার প্রশ্নের উত্তর তা হবে। তাহলে এখানে যেহেতু জায়গা বোঝানো হয়েছে সেহেতু আমরা প্রশ্ন করব হোয়ার দ্বারা। এবার লক্ষ্য করো, আমরা একটু আগেই বলেছি যে এখানে মূল ভার্বটি রয়েছে বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আসবে ডু। তাহলে হোয়ার ডু। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো স্ট্রাকচারটি দেওয়া রয়েছে, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব। তাহলে আমরা হোয়ারের পরে অক্সিলারি কি ব্যবহার করেছি? ডু। এবার আসবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি কি? এখানে সাবজেক্ট হচ্ছে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি। এখানে সাবজেক্ট কি? বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি প্লাস মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব কি? এখানে লিভ। তাহলে এরপরে মেইন ভার্ব আমরা বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলির পরে ব্যবহার কি লিখেছি? লিভ। এরপর আমরা কি দিয়েছি? কোশ্চেন মার্ক। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হোয়ার ডু বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ। কোথায় বাবুল এবং তার পরিবার বাস করে? ডিয়ার স্টুডেন্টস, এখানে আবার রুলসটি লিখে দিয়েছি যে আমরা যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি ডু। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা নাম্বার এ বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, ইফ আন্ডারলাইনড ওয়ার্ড অর ওয়ার্ডস ইজ আ সাবজেক্ট। অর্থাৎ আমরা এখানে বি নম্বর এখন দেখব। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। অর্থাৎ বাবুল সাইক্লোন আইলার কথা মনে করতে পারে না। ডাজন্ট রিমেম্বার, তার স্মরণ নেই।
বাবুলের কি নেই? স্মরণ নেই। বাবুল ডাজেন্ট রিমেম্বার, বাবুলের স্মরণ নেই সাইক্লোন আইলা। অর্থাৎ সাইক্লোন আইলা, এই সাইক্লোন আইলা বাবুলের কি নেই, মানে সে স্মরণ করতে পারে না, মনে করতে মানে মনে করে না, আর মনে করতে পারে না। তাহলে এখানে দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে বাবুলের নিচে। তাহলে এখানে কে সাইক্লোন আইলার কথা মনে করে না? কে সাইক্লোন আইলার কথা মনে করে না, অর্থাৎ স্মরণ করে না। তাহলে এখানে দেখো প্রশ্ন, এখানে সাবজেক্টকে বাবুল, বাবুলের নিচে আন্ডারলাইন করা রয়েছে। সেক্ষেত্রে শুধু বাবুলের পরিবর্তে আমরা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। তাহলে এখানে দেখো, যেহেতু আন্ডারলাইন করা ওয়ার্ড যদি সাবজেক্ট হয়, তাহলে নিয়ম হচ্ছে কি ডব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। অর্থাৎ এখানে আমরা জেনেছি শুধু আন্ডারলাইন করা শব্দের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড বসবে, আর সেন্টেন্সের বাকি স্ট্রাকচার অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দেখো কিভাবে বাক্যটি তাহলে হয়েছে, হু ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, হু ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে আমরা শুধু বাবুলের পরিবর্তে হু বসিয়েছি, আর সেন্টেন্সের বাকি অংশ একই আছে। অর্থাৎ কে সাইক্লোন আইলার কথা স্মরণ করে না, অর্থাৎ কে সাইক্লোন আইলা স্মরণ করে না বা মনে করে না। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো, ইফ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান অবজেক্ট, এখানেও আন্ডারলাইন করা শব্দটি অবজেক্ট, এই নিয়মেও। নাম্বার সি, বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ, বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ, বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল। এখানে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এখানে আমরা ভার্ব হচ্ছে, এই সেন্টেন্সে আমাদের ভার্ব দেখতে পাচ্ছি কি আমরা, হ্যাড। এবং হ্যাড হচ্ছে এখানে ভার্বটি হচ্ছে পাস্ট রূপ, অর্থাৎ হ্যাভ হ্যাজ অর্থ আছে, এই হ্যাভ হ্যাজ শব্দের পাস্ট রূপ হচ্ছে হ্যাড। তাহলে আমরা কি জানি ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে তাহলে এখানে কীভাবে করতে হবে, আন্ডারলাইন ওয়ার্ড দেখে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে বাবুলের বাবার কি ছিল, আন্ডারলাইন করা আছে এ গ্রোসারি শপ। তাহলে এটিরই বস্তু, এখন আমাদের প্রশ্ন করতে হবে বাবুলের বাবার কি ছিল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে হবে, হোয়াট। ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, আমরা ডব্লিউএস ওয়ার্ড কী বসিয়েছি, হোয়াট। এরপর অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্ব কী বসবে, যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে আছে আর এই সেন্টেন্সে আমরা অন্য কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে ভার্বটি পাস্ট ফর্মে থাকার কারণে অক্সিলারি ভার্ব আসবে কি, ডিড। হোয়াট ডিড। এবার সাবজেক্ট, সাবজেক্টকে বাবুলস ফাদার, মূলত সাবজেক্ট হচ্ছে ফাদার, কিন্তু কার বাবা, বাবুলের বাবা। তো এখানে হবে হোয়াট ডিড বাবুলস ফাদার। এবার আসবে ভার্ব, ভার্বটি হবে কি ফর্মে, ভেস ফর্মে। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো লেখা আছে হোয়েন উই ইউজ ডু ডিড ডাজ অ্যাজ অক্সিলারি ভার্ব, যখন আমরা ডু ডিড ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, দ্য মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স উইল রিটার্ন টু ইটস বেস ফর্ম, তখন মূল ভার্বটি তার বেস ফর্মে চলে আসবে। ডিয়ার স্টুডেন্টস, ঠিক একই নিয়মটি কিন্তু এখানেও ব্যবহার হয়েছে। এখানে আমরা ডু ব্যবহার করেছি এবং ভার্বটি আসেও বেস ফর্মে, হয়েছেও বেস ফর্মে। কিন্তু এখানে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এখানে ভার্বটি আছে পাস্ট ফর্মে, আমাকে কি করে আনতে হবে, বেস ফর্মে আনতে হবে। তাহলে আমাদের এই হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, এর বেস ফর্মে আমরা নিয়ে আসবো হ্যাভ। তাহলে হোয়াট ডিড বাবুলস ফাদার হ্যাভ, মেইন ভার্বটি কোন ফর্মে চলে আসবে, এখানে অক্সিলারি ডিড ব্যবহার করার কারণে মেইন ভার্বটি বেস ফর্মে চলে আসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্মে কি হয়েছে, হ্যাভ হয়েছে। তাহলে আনসারটি কি হলো, হোয়াট ডিড বাবুলস ফাদার হ্যাভ, অর্থাৎ বাবুলের বাবার কি ছিল। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো ডি নাম্বার, নিপা ওয়াজ 6 years old,
নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, নিপার বয়স 6 বছর ছিল। এখন আন্ডারলাইন করা আছে 6 ইয়ার্স। যখন বয়সের নিচে আন্ডারলাইন করা থাকে তখন প্রশ্ন করতে হয় হাউ ওল্ড দিয়ে। কিভাবে করতে হয়? হাউ ওল্ড। ডিয়ার স্টুডেন্টস, এখানে স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো। স্ট্রাকচার অর্থাৎ গঠন, হাউ ওল্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা যেহেতু বয়সকে প্রশ্ন করতে হবে, তাহলে হাউ ওল্ড, তারপরে ভার্ব হচ্ছে এখানে ওয়াজ, আমরা ওয়াজ ব্যবহার করেছি অর্থাৎ ওয়াজ লিখেছি, তারপর হচ্ছে সাবজেক্ট নিপা, তারপর কোশ্চেন মার্ক। হাউ ওল্ড ওয়াজ নিপা, নিপার বয়স কত? হাউ ওল্ড ওয়াজ নিপা। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো ডি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলায় দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, বিকেলবেলায় বাতাস বইতে শুরু করলো। বিকেলবেলায় বাতাস বইতে শুরু করলো। তাহলে এটা কোন গঠনে হবে? ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করে স্ট্রাকচার। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস যদি সেন্টেন্সে এরপর বাকি কোনো ওয়ার্ড থাকে সেগুলো, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে আন্ডারলাইন করা আছে কিসের নিচে? ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়, অর্থাৎ সময় বুঝিয়েছে। যখন সময় বোঝায় তখন প্রশ্ন করতে হয় কি দিয়ে? আমরা প্রশ্ন করব কিভাবে? কখন। প্রশ্নটি কি করব? কখন বাতাস বইতে শুরু করেছিল। যেহেতু সময়ের যেটা সময় বুঝিয়েছে তার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা কিভাবে করতে হবে? কখন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কখন ইংরেজি কি? হোয়েন। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই নাম্বার, আমরা শুরুতে ডব্লিউএস ওয়ার্ড কি বসিয়েছি? হোয়েন। এরপর অক্সিলারি ভার্ব। দেখো এখানে সেন্টেন্সে মূল ভার্ব রয়েছে স্টার্টেড এবং ভার্বটি কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। তাহলে সেন্টেন্সে এই যে এখানে নিয়মটি লেখা আছে, প্রত্যেকটি যে নিয়মগুলো এখানে ব্যবহার করা হয় তার নিচে নিয়মটি লেখা আছে। when we use do, did, does as auxiliary verb, the main verb of the sentence will return to its base form. এটি মনে রাখতে হবে, এজন্য আবার পড়লাম। অর্থাৎ যখন ডু, ডিড, ডাজ আমরা সেন্টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার করব তখন মূল ভার্বটি বেস ফর্মে চলে আসবে। তাহলে এখানে দেখো স্টার্টেড ভার্বটি পাস্ট রূপে আছে, তাই অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব ডিড। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করেছি হোয়েন, এবার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ডিড। এবার সাবজেক্ট কি কি মানে এখানে কি শুরু করলো? কি বইতে শুরু করলো? দ্য উইন্ড। কি বইতে শুরু করলো সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্বের পরে এবার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য উইন্ড। এবার হচ্ছে কি? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বটি বেস ফর্মে চলে আসবে, যেহেতু অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করেছি। তাহলে মেইন ভার্ব হচ্ছে এখানে কি? স্টার্ট। এবার হচ্ছে যে সেন্টেন্সের অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আছে টু ব্লো, আমরা এবার সেটা লিখেছি টু ব্লো, তারপর আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সটি তৈরি করলাম। এবার দেখো তাহলে সেন্টেন্সটি কীভাবে তৈরি হলো, আমরা সেন্টেন্সটি পড়ছি। হোয়েন ডিড দ্য উইন্ড স্টার্ট টু ব্লো, কখন বাতাস বইতে শুরু করলো। কখন বাতাস বইতে শুরু করলো। উইন্ড হচ্ছে বাতাস, ব্লো হচ্ছে বয়ে যাওয়া, অর্থাৎ বাতাস বইতে শুরু করলো কখন। কখন বাতাস বইতে শুরু করলো? হোয়েন ডিড দ্য উইন্ড স্টার্ট টু ব্লো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ইভালুয়েশন, মূল্যায়ন। মেক ডব্লিউএস কোশ্চেন। তোমরা এই সেন্টেন্সটির ডব্লিউএস কোশ্চেনটি বলো তো ডিয়ার স্টুডেন্টস। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আনসারটি বলতে পেরেছ। আনসারটি কি বলেছ আমি বলে দিচ্ছি, তোমরা এটি বলেছ। হোয়ার ডু
বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ। তারপর কোশ্চেন মার্ক দিয়েছো। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদের হোমওয়ার্ক দেখে নাও। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রিড অ্যান্ড রাইট ডব্লিউএস কোশ্চেন্স, কোশ্চেন নাম্বার 9 মডেল 34, অর্থাৎ মডেল 34-এর কোশ্চেন নাম্বার 9 তোমরা পড়বে, আবার লিখবে। আর কোথাও পড়তে গিয়ে বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।